প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের বাজেট অনুষ্ঠানে। ডক্টর সাদিক আহমেদ, আপনার কাছ থেকে বিরতি নিচ্ছিলাম। আমরা যদি আমাদের বাজেটে বিদেশি অর্থের যে সম্পৃক্ততা সম্পর্কটা, সেটা সবশেষ 5 বছরে যদি আমরা দেখি, 5 বছর না, এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে 1973 থেকে 2013-14 অর্থ বছর পর্যন্ত একটা গড় হিসাব করেছি আমরা প্রত্যেকটা দশকের ব্যবধানে। আমরা দেখেছি যে এবং এটা আমরা দেখেছি যে বাজেট ও বিদেশি অর্থ ছাড়ের অনুপাত যেটা সবশেষ 5 অর্থ বছরে, অর্থাৎ বাজেটের সাথে সরাসরি সম্পর্ক আমরা ওইভাবে না দেখলেও যেটা আমরা দেখেছি যে একেবারে স্বাধীনতার পর থেকে যেটা 77% ছিল, সেটা কিন্তু সবশেষ 5 বছরে আমাদের 10%-এর নিচে ছিল কোন এক বছরে। তো এইরকম যে ইতিবাচক পরিবর্তনটা, এটা আসলে আপনার কাছে কি মনে হয়েছে, এবং আপনি বাইরে যখন কাজ করেছেন এটা নিয়ে আসলে বাংলাদেশের প্রতি বাইরের দেশের মনোভাবগুলো কেমন ছিল? জিল্লুর তো খুব ভালোভাবে ব্যাখ্যা করে বলল যে যেভাবে বাংলাদেশের উন্নতি হয়েছে, এটা তো একটা ফাইন্যান্সিং দিক দিয়ে যদি চিন্তা করি, এটা বিরাট বড় একটা পজিটিভ সাইড। এখানে আমাদের ডোমেস্টিক সেভিংস রেট, ন্যাশনাল সেভিংস রেট, রেমিটেন্স আসার পরে পার্টিকুলারলি ন্যাশনাল সেভিংস রেট প্রায় 10% অফ জিডিপি এক্সট্রা। এই রিসোর্স অ্যাভেলেবিলিটি সিচুয়েশন বাংলাদেশে বেড়েছে। ন্যাচারালি রিসোর্স অ্যাভেলেবিলিটি সিচুয়েশন বাংলাদেশে বাড়ে, তো বিদেশের উপরে নির্ভরশীলতা কমে যায়। তবে একটা জিনিস আমি মনে করি যে এখন বাংলাদেশের একটা সিচুয়েশন হয়েছে, যেটা বাজেটও দেখছেন যে গ্র্যাজুয়ালি কমে আসছে। দুটো ইম্পর্টেন্ট মেসেজ। একটা হচ্ছে যে এখন বাংলাদেশকে ওই সাহায্যের পিছনে দৌড়াতে হবে না, এবং সাহায্য নিতে হলে যে ধরনের টার্মস কন্ডিশনস যেগুলো অনেক সময় অ্যাকসেপ্ট করতে হয়েছিল পাস্টে ওই সাহায্য নেওয়ার জন্য, সে ধরে এখন না। বাংলাদেশ এখন অনেক ফ্লেক্সিবল ওয়েতে ফাইন্যান্সিং আনতে পারে, এটা একটা বিরাট বড় ব্যাপার। অফিসিয়ালি এইড হোক আর এটা বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আর একটা পজিটিভ দিক যেটা মনে করি, যে মানে পৃথিবীর ফরেন এডের একটা গুণ আছে যেটা ফাইন্যান্সিং দিয়ে মেজার করা যাবে না, সেটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের থ্রু দিয়ে হয়, এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি সেটা এডিবি ওয়ার্ল্ড ব্যাংক অনেক উপকৃত হয়েছে সবশেষ সময়গুলোতে। হতে পারে ওই যে জিল্লুর বলল যে আরো সামনে দেখতে হবে, কারণ আমরা পিছিয়ে দেখে আমার মনে হয় না যে পিছিয়ে আমাদের দেখার প্রয়োজন আছে। আমরা এগিয়ে গেছি, তবে অনেক দূর যেতে হবে আরো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই তুলনায় আমি মনে করি যে এইড যেটা আটকে আছে, এটা একটা অপরচুনিটি কস্ট খুব হাই। আমাদের পয়সা আছে, অথচ আমরা খরচ করছি না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিডসও প্রচুর। এখানে আসলেই তো দেখা যাচ্ছে রাস্তাঘাটের কি অবস্থা, তারপরে পাওয়ার সেক্টরের কি অবস্থা। আমাদের রিকোয়ারমেন্ট প্রচুর, কিন্তু আপনি যেটা বলছিলেন প্রায় $18 বিলিয়ন মতো এটা পাইপলাইনে আছে, এবং এটাকে যদি 3 বছর 4 বছরে খরচ করে দেওয়া যায়, তাহলে আমাদের প্রায় $4 বিলিয়ন ইকুইভ্যালেন্ট। আর এখন আমাদের মাত্র $2 বিলিয়ন। সেটা আমি ডক্টর হোসেন জিল্লুর আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে প্রায় $18 বিলিয়ন আমাদের পাইপলাইনে আটকে আছে, সেটা ছাড় করতে আসলে আমাদের দুর্বলতাটা কোথায়? দুর্বলতা তো আমাদের ইচ্ছায় নাই, আমাদের দক্ষতায় ঘাটতি আছে তা নয়। অ্যাকচুয়ালি এটা মূল দুর্বলতা হচ্ছে যে সুশাসনের বিষয়টা। এবং উনি যেটা বললেন যে আমাদের এখন সাহায্যের পিছনে দৌড়াতে হচ্ছে না, এটা সত্য কথা। কিন্তু এমন নাই যে আমরা চাইলেই পাচ্ছি তো বটেই, কিন্তু ছাড় নেই। তো এই ছাড় যদি না হয়, 18 বিলিয়ন যদি পাইপলাইনে থেকে যায়, এটা আসলে আমাদের জন্য সেই অর্থে আসলো না আর কি। কথাটা শেষ বিচার হলো আসলো না, আসছে না মূলত, এবং এই ছাড় হচ্ছে না মূলত এই সুশাসন বিষয়ক ইয়েগুলো। এবং ঘুরে ফিরে ওগুলোতে আমরা অনেকখানি এগিয়েছি বটে, কিন্তু এইসব ক্ষেত্রে আবার আগাতে পারছি না অতভাবে। এবং আবার যদি আপনি পিছনে যান, 72-এ এক ধরনের যেটাকে ইংলিশে আমরা বলি আয়রনি, 72-তে সাদিক ভাই আপনি এগ্রি করবেন, 72-তে বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করছিল, তারা কিন্তু চিন্তা করেছিল যে মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক। কারণ রাজনীতি 71-এর মতো এত বড় একটা জাগরণী একটা ঘটনা ঘটে গেছে, ঐক্যবদ্ধ জাতি সেখানে নেমেছে। সো রাজনীতি বিষয়টা ফয়সলা হয়ে গেছে। এটা একটা ভাবা হয়েছিল যে রাজনীতিটা মেইন না, অর্থনীতিটাকে। তখন 45 বছরের মাথায় উল্টে গেছে ব্যাপারটা। অর্থনীতিতে আমরা এগিয়ে গেছি এবং নানাভাবে, কিন্তু রাজনীতিতে আটকে যাচ্ছি। এবং এই যে 18 বিলিয়ন ছাড় হচ্ছে না, সেটারও মূল বিষয় কিন্তু এখানে। এবং এই সুশাসন বলতে তো একটা বড় শব্দ, এর মধ্যে ভাঙতে হবে এটার মধ্যে কোন কোন বিষয়গুলো ঘাটতি। একটা হচ্ছে আমলাতান্ত্রিকতা, আমাদের যে এই যে একটা মাইন্ডসেটের একটা ইস্যু আছে,
এটা একটা বড় ধরনের ইস্যু, কিন্তু মাইন্ডসেটের ইস্যু। আরেকটা হচ্ছে সুশাসন বলতে যে ইকোনমিক ম্যানেজার যারা, তাদের এক ধরনের রাজনৈতিক সমর্থনের বিষয়গুলো ইম্পর্টেন্ট। তারা খুব স্বাধীনভাবে যেটা এবং যেটা তাদের বিবেচনায় সঠিক। যেমন দেখেন এখন এই যে আটকে গেছে কেন এই 18 বিলিয়ন, বা ইনফ্যাক্ট আরেকটা তথ্য এখানে আমাদের কমেছে বটে, আরেকটা তথ্য এখানে খুব জরুরি, যে আমাদের বিনিয়োগ পরিসংখ্যান যেটা, সেটা কিন্তু এক ধরনের স্থবিরতার মধ্যে আছে। এই 28% অ্যারাউন্ডে আই থিঙ্ক আটকে আছে, এবং ওইখানে কিন্তু একটা বিশাল স্টোরি আছে। এই যে অর্থ ছাড় হচ্ছে না আর বিনিয়োগ আটকে আছে, দুইটারই যোগসূত্র হচ্ছে বিজনেস ক্লাইমেট, সুশাসনের বিষয়টা। আমলাতান্ত্রিক মাইন্ডসেট একটা ইস্যু আছে, অর্থনৈতিক ম্যানেজারদের পলিটিক্যাল যে সাপোর্ট প্রয়োজন। ব্যাংকিং সেক্টর যেমন দেখেন অনেক প্রশ্ন আছে এখানে। আমাদের যে অর্থায়ন তো শুধু বিদেশি দিয়ে হয় না, আমাদের ক্যাপিটাল মার্কেট দিয়ে তো হওয়ার কথা। কোন অবস্থায় আছে ক্যাপিটাল মার্কেটটা? নিশ্চয় আরেকটা সেশন আপনারা করবেন, তখন ওখানে দেখবেন যে কি অবস্থায় আছে সেটা। তো এই যে আটকে সুশাসনের ঘাটতিটা এক অর্থে আমি বলবো যে মাইন্ডসেটের ইস্যু। একটা হচ্ছে যে আপনার এই ইকোনমিক ম্যানেজমেন্টকে পলিটিক্যাল যে বাইরে নিয়ে আসার যে ব্যাপারটা, সেটা একটা বড় ইস্যু। ব্যাংকিং সেক্টর ইজ এ একদম গ্লেয়ারিং এক্সাম্পল। আপনি যদি বোর্ডের ম্যানেজমেন্ট গুলো বোর্ডে, আমরা দেখেছি নানা সময় এটা নানা ধরনের সমালোচনা আলোচনা হয়েছে, এবং সেই আলোচনাগুলো কিন্তু থেকে যাচ্ছে টেবিলে, এবং ওই যে অর্থ ছাড় হচ্ছে না যে, কারণ ওদের অনেকগুলো রিফর্ম মেজার্স এর ইস্যু থাকে। ওরা এই কন্ডিশনালিটি বলতে কিন্তু আগে বলতো যে আমার জিনিসটা নিতে হবে, মানে আমি বিক্রি করবো। এখন কিন্তু হচ্ছে অনেক শর্ত আছে যেগুলো কিন্তু আমাদের জন্য ভালো। সেটা আমি ডক্টর সাদিক আহমেদ আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে বিশ্বব্যাংক তো নানা সময় আমাদের এই অর্থায়ন নিয়ে অনেক সময় বন্ধ করে দিয়েছে এই সুশাসনের অজুহাতে। আপনার কাছে বিষয়টা কি? যেটা জিল্লুর বলল যে এখানে একটা প্রজেক্ট যখন আনতে হয়, তো প্রজেক্টের জন্য ঠিকভাবে যদি ইমপ্লিমেন্টেশন হয়, সেটার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন আছে। একটা হচ্ছে যে প্রকিউরমেন্ট, যেটাকে বলে। তো নর্মালি যারা বাইরের থেকে সাহায্য যখন আসে, তারা ইনসিস্ট করে যে প্রকিউরমেন্টটা যেন ঠিক হয়। আর আমরা তো বাংলাদেশি, আমরা সব জানি যে আমাদের প্রকিউরমেন্টের সমস্যাটা কোথায় রয়েছে। এটা একটা মেজর কারণ। এবং পদ্মা ব্রিজের ব্যাপারে যেটা আমরা দেখেছি, অন্য খানেও এই ডিলে গুলো